আসসালামু আলাইকুম লিসেনার্স, ডার্ক বুকের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি শোয়েব সিদ্দিক। আমাদের আজকের পর্বটা দিতে আমাদের কিছুটা দেরি হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজ আমাদের ঘটনাটি নিয়েছি আমাদের এক লিসেনার এবং আমাদের স্টুডিওতে এসেছেন আজকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী সাদিয়া সিদ্দিকা শাম্মীর কাছ থেকে। তিনি আমাদের সাথে নিজেই ঘটনাটি শেয়ার করবেন। এমন নতুন নতুন ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই। আপনারা কী ধরনের ঘটনা চান জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ঘটনাগুলো আপনারা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন। আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা অথবা লোকমুখে কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য আপনারা আমাদের ইমেল অ্যাড্রেস অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো darkbook2024@gmail.com আর ডার্ক বুকের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। ধন্যবাদ ডার্ক বুক এর স্টুডিওকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার একজন স্যারের কাছ থেকে শোনা। তার খুব নিকট এক আত্মীয়র সাথে এটি ঘটেছিল। তো সে বয়সে বেশি বড় না, খুবই ছোট। তো সে যখন অনেক ছোট ছিল তখন একদিন বাচ্চাদের সাথে খেলতে গিয়েছিল। সচরাচর গ্রামে থাকলে যে গ্রামের বাচ্চাদের সাথে তো মাঠে কিংবা এখানে সেখানে ঘোরাঘুরি বা খেলাধুলা করা হয়, তো সেও তাদের সাথে গিয়েছিল প্রতিদিনের মতো। তো তার বাসায় ফিরতে অনেক দেরি হচ্ছিল। বাবা মা তো অনেক বেশি চিন্তিত ছিল যে তার মেয়ে কোথায় গেল। মানে সাধারণত বাচ্চারা যদি বাসায় দেরি করে আসে তো সেক্ষেত্রে পিতামাতা একটু চিন্তা ভাবনা করবে, এটাই তো স্বাভাবিক। তো তারা অনেক চিন্তা ভাবনা করলো এবং খোঁজ করা শুরু করলো পাশের বাসার প্রতিবেশীদের কাছে, আর যাদের সাথে খেলছিল তাদের সবার বাসায় খোঁজ করলো যে মেয়েটি আসলে কোথায় গিয়েছে, যে ওদের বাসায় আছে কিনা। তো সবার বাসায় খোঁজার পরে কোথাও না পেয়ে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞাসা করলো। রাত্রেবেলাও সে বাসায় আসে নাই, অথচ এমন একটা ছোট্ট মানুষ এভাবে গায়েব হয়ে যাবে এরকম মানে কেউ তো এটা এক্সপেক্ট করেনি। তো যাই হোক, পরের দিন সকালবেলা তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে যেয়ে তারা একটা মিসিং ডায়েরি করে। তো মিসিং ডায়েরি করলো তারা, পুলিশরাও হয়তো খোঁজাখুঁজি করেছিল অনেক, তারপরে ফ্যামিলির ওরাও সবাই খোঁজাখুঁজি করেছে, কিন্তু মেয়েটি কোথাও মানে অলৌকিকভাবে এভাবে কেমনে গায়েব হয়ে যায় কোথাও খুঁজে পায়নি। তো সেই দিন আসরের নামাজ পড়ে তার বাবা তখন ঘরে ঢুকছিল, তখন তাকে হঠাৎ করে মেয়েটি বেডের পরে শুয়ে আছে। তো তার বাবা তাকে ডাক দিল, তার মাও রান্নাঘর থেকে ছুটে আসলো। আর তখন মানে সবাই আর কি একটু কান্নায় ভেঙে পড়লো যে ছোট বাচ্চা আবার বাসায় ফিরে আসছে, একটা আনন্দের বিষয়। আবার তাকে অনেক বকাবকিও করা হলো। সে সব হতভম্বের মতো শুনছিল, মানে কি হয়েছে কি না সে কিছুই বুঝতে পারছে না। সে বলছে আমি তো এখানে শুয়েছিলাম। পরিবারের সবাই তার কথার তেমন একটা গুরুত্ব দিল না, বললো যে তুমি এখানে শুয়েছিলে তাহলে তোমাকে কি ভূতে নিয়ে গিয়েছিল, যে এইভাবে মানে অনেক বকাবকি করেছিল। অ্যান্ড তারপরে অনেক দিন কেটে যায়, প্রায় বছরখানিক কেটে যায়, এমন ঘটনা আর ঘটেনি। কিন্তু একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, অর্থাৎ যখন সে কৈশোরকাল পার করছে, তখনও আরেকদিন তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে দেখা যায় যে তাদের বিল্ডিংয়ের যে ছাদের পরে একদম কোণার কাছে সে বসে আছে। তো পরিবারের সবাই তাকে অনেক ডাকাডাকি করে, নিচের থেকে অনেক ডাকাডাকি করার পরেও সে কোনো সাড়া দেয় না, সে নিজের মতো কেমন বিড়বিড় করে যাচ্ছে। তো তাকে নামানোর জন্য উপরে লোক পাঠানো হয়। তো লোক পাঠিয়ে তাকে জোর করে নামানো হয় নিচে। নামানোর পরে কিছুক্ষণ তার সাথে অনেক মানে এক প্রকার মারামারির মতো হয়। সে কারোর কথা শুনছিল না, বিড়বিড় করছিল নিজের মতো, কেউ তার গায়ে স্পর্শ করলে হাত সরিয়ে দিচ্ছিল অনেক, এটা হিংস্রভাবে। তো তখন যে কাছের মসজিদ আছে, সেই মসজিদে যে ইমাম সাহেব আছেন, তো সেই ইমাম সাহেবের কাছে তারা গেল।
এবং ইমাম সাহেবকে সব ঘটনা বলার পরে ইমাম সাহেব হচ্ছে একটা তাবিজ নিয়ে তাদের বাসায় গেল এবং তার কাছে তার গলায় জোর করে তাবিজটা পরায় দিল। পরানো দেওয়ার কিছুক্ষণ পরে সে একদম স্বাভাবিক হয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। তো হচ্ছে সব কথা শোনার পর ইমাম সাহেব বলছিল যে এটা হয়তো জিনের কোনো আসর হবে কি এরকম অনেক কিছু বলছিল। তো এটা আর তারা সেই আগের ঘটনাটিও তাকে বলেছিল যে কোনো একটা সুরাহা পাওয়া যায় কিনা। তো আগের ঘটনাটি বলার পর ইমাম সাহেব বলল তাহলে তাকে আর কিছুতে না, জিনে হয়তো তুলে নিয়ে গিয়েছিল। তো এরকম একটা খারাপ ঘটনা ঘটার পরে পরিবারের সবাই একটু ভেঙে পড়েছিল। আর যেহেতু এটা প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেখানে একটা রীতি ছিল যে ছোট বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তো আরও যেহেতু এর অনেক সমস্যা ছিল, তো সেক্ষেত্রে পরিবারের ওরা ভাবছিল যে এর বিয়ে দিয়ে দিবে, যে বিয়ে দিয়ে দিলে হয়তো এই সমস্যা কেটে যাবে। তারপরেও 2-3 বছর সেভাবেই কাটলো, কারণ মেয়ে তখন অনেক ছোট। 2-3 বছর কাটার পরে যখন তার হচ্ছে 16 কিংবা 17 বছর বয়স, তখন পরিবারের সবাই ভাবলো যে হ্যাঁ এখন এর বিয়ে দিতে হবে। তো এর মাঝেও কিন্তু অনেকবার অনেক দিন ও এরকম মিসিং হয়ে যায় এবং পরিবারের সবাই আস্তে আস্তে বুঝতে পারে যে হ্যাঁ তাকে জিন উঠায় নিয়ে যায়। তো পরে আবার সে ফিরে আসে কোনো একভাবে, আবার রেখেও যায় তারা। তো যেই দিন বিয়ের দিন, সেদিন হচ্ছে তার ঘাড়ে যেই জিন সে ভর করে এবং সবাইরে বলে যে আমাকে বিয়ে দিও না, আমাকে বিয়ে দিলে তোমাদের অনেক ক্ষতি হবে, যে ক্ষতির মাসুল তোমরা দিতে পারবে না, আমাকে বিয়ে দিও না। মানে অনেক তাদেরকে অনেক রিকোয়েস্ট করলো। তারপরে হুজুরকে ডাকা হলো, সে হুজুরকেও সে অনেক হচ্ছে রিকোয়েস্ট করলো যে আমাকে বিয়ের জন্য না দেওয়া হয় এবং হচ্ছে এক প্রকার হুমকিও দিয়েছিল যে আমাকে যদি মানে এই মেয়েকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি এই মেয়েকে মেরে ফেলবো। তো তারা তেমন কোনো পাত্তা দেয়নি, কারণ হচ্ছে জানে যে এই জিনটা হচ্ছে এতদিন যাবত ওরে উঠায় নিয়ে যায় আবার বাসায় ফিরিয়ে দিয়ে যায়, তো যার কারণে হয়তো কোনো ক্ষতি করবে না। তো বিয়ের দিন সকালবেলা তাকে গোছগাছ করে রেডি করে, মানে যে মেয়েরা হয় না যে কনে সাজিয়ে একদম রেডি করে তাকে ঘরে বসিয়ে তারা একটু বাইরে গেল। সবাই বাইরে যাওয়ার পর কিভাবে কি হলো, মেয়েটা দরজা আটকায় দিয়ে একটা ফ্যানের সাথে একটা দড়ি নিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়লো, মানে সে হচ্ছে গলায় দড়ি দিয়েছে। তো তখন তো আসলে বাসায় রমরম একটা উত্তেজনা, সব মেয়ের বিয়ে হচ্ছে, তো সবাই অনেক আনন্দিত, কেউ তেমন একটা কারোর খোঁজ দিচ্ছে না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তো মেয়েটির ঘরে যখন তার বান্ধবীরা আসলো তখন ঘর বন্ধ, অনেক ডাকাডাকি করার পরেও যখন দরজা খুললো না, তখন পরিবারের সবাইকে তারা ডাকলো এবং বললো যে এতক্ষণ ডাকাডাকি করছে তারপরেও দরজা খুলছে না। তো তার যে ভাই এবং বাবা তারা মিলে দরজাটা ভেঙে ফেললো, দেখে যে মেয়েটি গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তখন হুজুর ডাকলো, মায়েরা বান্ধবীরা সবাই কান্নায় ভেঙে পড়লো, হুজুর ডাকলো, ডাক্তারও ডাকলো। হুজুর এসে বলছে যে জিনের ছেড়ে দিয়েছে, ডাক্তার এসে বলল যে মেয়েটি মারা গিয়েছে। তো এরকম এক অমীমাংসিত এবং এক দুঃখজনক ঘটনা দিয়েই এই কাহিনীটি শেষ হয়। এবং যখন সেই মেয়েটি মারা গেল, তো তারা সবাই ভেবেছিল হয়তো জিনের আসর থেকে মেয়েটি বিয়ে দিলে বেঁচে যাবে, কিন্তু তারা তো আর জানতো না যে বিয়ে দেওয়ার কারণে তারা চিরতরে নিজেদের সেই কন্যাকে হারিয়ে ফেলবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাদ্দি সিদ্দিকাকে আমাদের সাথে এরকম ঘটনা শেয়ার করার জন্য। যদিও ঘটনাটির শেষ মুহূর্তটা ছিল অত্যন্ত মর্মান্তিক এবং সেই সাথে পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুবই দুঃখজনক, কারণ পরিবারের মেয়ের ভালোর জন্য আর কি তারা অনেক চেষ্টা করে গেছে শেষ পর্যন্ত তাকে বিয়ে দিয়ে আর কি সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়, জিনের আশ্রয় যাতে চলে যায়, এটার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু শেষ মুহূর্তে জিনের বদাসরের কারণে মেয়েটি নিজে নিজে গলায় দড়ি দিতে বাধ্য হয়, এরকম বলে আমরা ঘটনাটি শুনেছি। তো লিসেনার্স, এইরকম ঘটনা আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের কাছে পাঠানোর জন্য আমাদের ইমেল অ্যাড্রেস darkbook2024@gmail.com, আর আমাদের ডার্ক বুকের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো লিসেনার্স, আজকে আর আমাদের
বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের এপিসোডটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।